হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা কিন্তু কোনো মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি না। আমরা খুব সম্প্রতি রিলিজ পাওয়া নেটফ্লিক্সের একটা সিরিয়াল সম্পর্কে জানতে চলেছি, যে সিরিয়ালটির নাম হচ্ছে দ্য জেন্টলম্যান। আর এই সিরিজটি আমেরিকা এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি। 8 পর্বের এই সিরিজটা তৈরি করতে টোটাল খরচ হয়েছে প্রায় 300 কোটি টাকার মতো, আর বক্স অফিসে আয় করেছে প্রায় 1200 কোটি টাকা। আর এই সিনেমাটার আইএমডিবি রেট ভাই 10-এ 8.1। সিরিয়াসলি ভাই, এবং এই সিরিজে এত টুইস্ট আর এত প্যাচ, এক পর্ব দেখার পরে আরেক পর্ব দেখার জন্য তোমার এমনিতেই মন উতলা হয়ে যাবে। তো এই পুরো 8 পর্বের সিরিজটাকে আমরা মোটামুটি সলিম বুঝতে বা শর্টকাটে তোমাদেরকে 2 ভিডিওতে কমপ্লিট করে দিতে পারতাম, বাট সেটা না করে আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে আমরা এই পুরো সিরিজটাকে 4 ভাগে ভাগ করব। মানে প্রতি পর্বে 2টো করে এপিসোড দেবো, যাতে আমরা ডিটেলস ভাবে এটা এক্সপ্লেন করতে পারি। আর এই সিরিজের প্লট সম্পর্কে আমি আগে কিছুই বলবো না, কারণ এই সিরিজটার কাহিনী এত ইউনিক যে আমি যদি একবার শুরু করি বা একবার যদি দেখা শুরু করো, অটোমেটিক্যালি তুমি সিরিজের ফ্যান হয়ে যাবে এবং নিচে কমেন্ট করবে ভাই পরের পর্ব কবে দেবেন। তো যাই হোক, একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে আমরা সরাসরি মূল সিরিজে চলে যাচ্ছি। বিজ্ঞাপনটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। আশা করি তোমরা সবাই বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে এসেছো। তো এই সিরিজটা সম্পর্কে আমি অনেক প্রশংসা করেছি, আর জানি আমার ওপর তোমাদের একটুও ভরসা নেই, কারণ মাঝে মাঝে আমি অনেক ফালতু সিনেমা নিয়ে আসি। তবে নিশ্চিত থাকো আজকেরটা ভালো লাগবে। তো কথা না বেরিয়ে চলো আমরা এই সিরিজের প্রথম এবং দ্বিতীয় এপিসোড সম্পর্কে জেনে আসি, আর তারপর আমরা দেখবো পরবর্তী এপিসোড আমরা আনবো কি আনবো না। যদি তোমরা বলো আনবো, না হলে আনবো না। তো এপিসোড 1-এর শুরুতে আমাদের ফ্রান্সের কোন একটা জায়গা দেখানো হয়, যেখানে আমরা কিছু সোলজারকে দেখি যারা এই রাস্তাতে আসা যাওয়ার সকল গাড়ি এবং প্রত্যেককে চেক করছিল। আর এখানে আমরা মেজর এডওয়ার্ডকে দেখি, আর তখনই তার সাথে দেখা করতে তাদের যে পারিবারিক উকিল মোহাম্মদ আহমেদ আসে এবং সে তাকে বলে তোমার বাবার শরীরের অবস্থা খুবই খারাপ, আর নবাব সাহেবের হাতে খুব কম সময় রয়েছে, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। তো এরপরে এডওয়ার্ড করে কি, তার দায়িত্বটা তার যে সঙ্গী রয়েছে তার কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর এডওয়ার্ড যখন রাজপ্রাসাদে এসে পৌঁছায়, তখন তার বড় ভাই ফ্রেডি তাকে স্বাগত জানায় এবং একে অপরকে জড়িয়ে ধরে, কারণ তাদের অনেকদিন পরে দেখা হয়েছিল। তো ফ্রেডি তার ভাইকে বলে দেখ বাবার মনে হয় ওপর থেকে ডাক চলে এসেছে, বেশিক্ষণ আর বাঁচবে না। তো এরপর এডওয়ার্ড যখন বাবার রুমে যায়, সবার আগে সে তার বোন চাকালের সাথে দেখা করে, আর তারপর সে তার মায়ের সাথে দেখা করে, আর তারপর সে তার বাবা নবাব সাহেবের সাথে দেখা করে। তো বিষয়টা আমি বুঝিয়ে বলি নবাব সাহেব মানে কি। এই সিরিজের প্লটটা হচ্ছে, ফ্রান্সে যখন রাজ পরিবার ছিল, তখন যে জমিদাররা ছিল তাদের আন্ডারে এখনো 2-4-5টা গ্রাম রয়েছে। তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো থাক বা না থাক, তাদের প্রাসাদ রয়েছে এবং তাদের মনে করো একটা দেশের সর্বোচ্চ লেভেলে পর্যন্ত সম্পর্ক রয়েছে। কারণটা হচ্ছে তারা অনেক সম্মান পায়, মানে অনেকটা ওই ব্রিটিশ রাজ পরিবারের মতো। তো যাই হোক, নবাব সাহেব তখন তার ছেলে এডওয়ার্ডকে বকা দেয় যে নিজের এরকম অসুস্থ বাবাকে রেখে আর্মিতে যাওয়া বাহাদুরির কাজ নয়। আরেকটা কথা, আমি মারা যাচ্ছি, কিন্তু আমার যে সয় সম্পত্তি রয়েছে, আমার যে মান সম্মান রয়েছে, এগুলো কিন্তু ভাগ করা যাবে না, এটা খেয়াল রেখো। আর তোমার ভাইয়েরও খেয়াল রাখতে হবে, তোমার বোনেরও খেয়াল রাখতে হবে। তো এই কথা বলে নবাব সাহেব ডাইরেক্ট উপরে চলে যান। আর এরপর তার যখন ফিউনারাল চলছিল, তখন এডওয়ার্ড খেয়াল করে একটু দূরে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। তো এডওয়ার্ড এটা লক্ষ্য করে, বাট চিনতে পারে না। বাট ওই মহিলাটাকে তোমার মনে রাখতে হবে, পুরো সিরিজ ভরে এই মহিলার অনেক ভূমিকা। তো যাই হোক, এরপর সেখান থেকে যাওয়ার সময় এডওয়ার্ডের বোন এডওয়ার্ডের কাছে আসে এবং বলে ভাই এই সয় সম্পত্তি যদি আমার বড় ভাই পায়, তাহলে ওই শালার নেশাখোর ক্রিসমাসের আগেই আমাদের সবকিছু বিক্রি করে ফেলবে। সবচেয়ে ভালো হয় ওই জুয়ারি নেশাখোরকে আমরা আমাদের রাস্তা থেকে সরিয়ে দিই। তো এডওয়ার্ড তখন বলে তোর আইডিয়াটা ভালো লাগছে। তো এরপর ওদের পারিবারিক উকিল আসে, আর সে এখানে তাদের 12তম যে নবাব, মানে ওদের বাবা, তার উইল শোনাতে এসেছিল। তো উইলে লেখা ছিল আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হচ্ছে জেফ্রি, যে আমার অনেক সেবা করেছে এবং আমার যে ফার্ম হাউস রয়েছে সেই ফার্ম হাউস পুরো একা দেখাশোনা করেছে। তো এর জন্য যতদিন বেঁচে রয়েছে ওই ফার্ম হাউসের কটেজে থাকার আমি অনুমতি দিচ্ছি। এর সাথে ওর ভরণ পোষণের দায়িত্ব আমার পোলাপাইনের। আর আমার স্ত্রী সাবরিনা, সে আমার জীবনে অনেক প্যারা দিয়েছে, তবে তারপরেও তাকে আমি ভালোবাসি, আর এ কারণে তাকে ভালো মতো জীবন
জীবনযাপন করার জন্য প্রতি বছর তাকে খরচ দেওয়া হবে। আর ঠিক প্রতি বছর তাকে কত টাকা দেওয়া হবে এটা নির্ধারণ করবে 13 নম্বর নবাব। আর 13 নম্বর নবাবকে এটা আমরা একটু পরে জানতে পারবো। আর এরপর আমি আমার মেয়েকে আমার জাহাজটা দিয়ে যাচ্ছি, যাতে আগামী 6 মাস ও পুরো পৃথিবী ঘুরতে পারে। পাশাপাশি প্রতি মাসে ওকে 3000 পাউন্ড দেওয়া হবে, আর সেই পর্যন্ত দেওয়া হবে যে পর্যন্ত না ও কোনো বিয়ে করে। লাইক সিরিয়াসলি ভাই, এক কথায় বলা যেতে পারে এটা রাজকন্যা। মাত্র 3 লাখ টাকা দিয়ে ওর কিভাবে চলবে পুরো মাসে। তো যাই হোক, এরপর নবাব আরো উইল করে গিয়েছে এই কিংডম যেখানে আমার রাজত্ব, আমার প্রাসাদ, জমি জমা, আমার গ্রাম টাম, আমার মদের ব্যবসা, আর্ট কালেকশন, ইয়োগার্ট ফার্ম, ডেইরি ফার্ম এবং আশেপাশের যত গ্রামে রয়েছে এবং ফ্রান্সে যত প্রপার্টি রয়েছে, এই সব কিছু ওয়ারিশ হবে আমার ছোট ছেলে এডওয়ার্ড। কিন্তু এখানে সে একবারে বড় ছেলের নাম বলে না। তো এডওয়ার্ডের নাম শুনে সবাই চমকে যায়, কারণ ওর নাম কেউ কল্পনাও করেনি। আর তখন বড় ছেলে ফ্রেডি বলে ওঠে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, কিংবা এখানে কোনো মজা করা হচ্ছে। এই সব কিছু তো আমার পাওয়া উচিত ছিল, কারণ আমি এই ঘরের বড় ছেলে, এটাই নিয়ম এবং বাইবেলের নিয়মও এটা, ধর্মের নিয়মও এটা। আর তখন উকিল আহমেদ সাহেব আবারও বলে, উইলে পরিষ্কার লেখা রয়েছে যে তোমার ছোট ভাই এডওয়ার্ডই হবে পরবর্তী নবাব। আর তখন ফ্রেডি বলে, বেশি কথা বলবি না টাকলা, এখান থেকে চলে যা। আর তারপর বাইরে গিয়ে ফ্রেডি আবার ঘুরে আসে এবং বলে, এই উইল গোল করে নিজের পেছন দিয়ে ঢুকিয়ে রাখ, আমি কোর্টে গিয়ে কমপ্লেন করবো, তোদের আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না। তো এরপর রাগ শান্ত হলে এডওয়ার্ড করে ফ্রেডির কাছে যায়। আর ফ্রেডি তখন বলে, তুই তোর বড় ভাইয়ের পিঠে ছুরি ঢুকিয়ে এখন আবার কথা বলতে এসেছিস? কিন্তু এডওয়ার্ড ভারোহার্দিক ভাই বলে, তোর সাথে আমার কথা আছে, তোর স্ত্রীকে বাইরে যেতে বল। তো এরপর ফ্রেডির স্ত্রী বাইরে যায়। আর তারপর এডওয়ার্ডকে ফ্রেডি বলা শুরু করে, তুই যে সব সম্পত্তি পেলে আমাকে যে কিছুই দিয়ে গেল না, আমি আমার লোন পরিশোধ করবো কিভাবে বল। আর এখানে উল্লেখ্য, বড় ভাই ফ্রেডিকে ওই নবাব বেঁচে থাকতে নিজস্ব বাড়ি, গাড়ি অনেক কিছু দিয়ে গিয়েছিল। এখন বাড়ি আর গাড়ি ছাড়া আর কিছুই নেই, সব বেঁচে খেয়েছে আর কি। তো এডওয়ার্ড তখন বলে, তোর লোন আসে কই থেকে আবার? ফ্রেডি তখন বলে, তোর কি মনে আছে আমার একটা ক্লাসমেট ছিল, লম্বা চুলের, ছোট একটা হাতিয়ার রাখতো সব সময়? তো এডওয়ার্ড তখন বলে, না তোর হিরোলম বন্ধুকে দেখেছি, না তার কথা আমার মনে আছে, তুই বল। তো তখন বড় ভাই আবারও বলে, ও প্রপার্টি বিজনেস অনেক পয়সা লাগিয়েছে, অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। তোর পরামর্শ শুনে আমিও প্রপার্টিতে $1 মিলিয়ন ইনভেস্ট করেছিলাম, আর কিছুদিন পরে সেটা 1.5 মিলিয়ন হয়ে যায়, তারপর বিক্রি করে ফেলি। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো দুবাইতে তুমি এখন 10 কোটি টাকা যদি একটা বাড়ি কেনো বা ভিলা কেনো, 5 বছর পরে সেটার দাম 20 কোটি টাকা হয়ে যাবে, এরকম ব্যবসা আর কি। তো এরপর বড় ভাই আরো বলে, মালদ্বীপের একটা প্রজেক্টে ওর সাথে আমি $4 বিলিয়ন ইনভেস্ট করেছিলাম, কিন্তু মালদ্বীপের প্রধানমন্ত্রী চেঞ্জ হওয়ার কারণে মালদ্বীপে কখন আর ওই প্রজেক্টটা অনুমোদন পাইনি। তো এই কারণে ওই প্রজেক্টে লাগানো আমার সকল টাকা ডুবে গিয়েছে। তো এডওয়ার্ড তখন বলে, তুই যে $4 মিলিয়ন খাটালে এই টাকাটা কই থেকে পেলি? তো ফ্রেডি তখন বলে, এই টাকাটা আমি টমি ডিকসন নামে একজন মাফিয়ার কাছ থেকে নিয়েছিলাম, আর তার বদলে তাকে এখন আবার $8 মিলিয়ন দিতে হবে। 4 মিলিয়ন মূল টাকা আর 4 মিলিয়ন সুদ। কিন্তু ধার নেওয়ার সময় আমি রুল সম্পর্কে জানতাম না, আর ওদের নিয়ম আর শর্ত প্রতিদিন বদলায়। ওরা সহজে টাকা দেয়, তারপর তোর গলা টিপি দিয়ে টাকা নিয়ে নেবে। আর ওরা আমাকে হুমকি দিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে আমি যদি ওদের টাকা ফেরত না দেই, তাহলে আমাকে কেটে দিয়ে হুইজলা বানিয়ে দেবে। মানে সিরিয়াসলি সিরিজে এই কথাই বলা রয়েছে। তো এরপর এডওয়ার্ড বলে, তোকে আমি $8 মিলিয়ন দিতে পারবো না, 90 কোটি টাকা তো সস্তা জিনিস নয়। আর ফ্রেডি তখন বলে, তোর কি মনে আছে তোর বয়স যখন 3 বছর, তুই পুকুরে পড়ে গিয়েছিলি, তখন আমি তোকে বাঁচিয়েছিলাম, তুই সেদিন ভুলে গিয়েছিস? এডওয়ার্ড তখন বলে, কবে আমি পুকুরে পড়ে গিয়েছিলাম সেই কথা আমার মনে নেই, কিন্তু আমার মনে আছে ছোটবেলা থেকে এই পর্যন্ত এই এক খোঁটা দিয়ে তুই আমার কাছ থেকে হাজার হাজার কাজ করে নিয়েছিস। আর তুই একবার বোঝার চেষ্টা কর, আমরা খালি নামেই নবাব জমিদার না, আমাদের সেরকম বিজনেস আছে না টাকা পয়সা আছে, আমাদের সব বিজনেসে লোকসান। তুই এগুলো কেন করতে যাস? শালা মাতাল নেশারি কোথাকার। তবে তারপর আমাকে একটু সময় দে, আমি দেখি কিছু করতে পারি কিনা, তোর ইজ্জত বাঁচাতে পারি কিনা। তো এরপর ও গাড়িকে অফিসে গিয়ে সিন্ধুক চেক করে, কিন্তু সিন্ধুকে শুধুমাত্র 20 কোটি টাকায় ছিল, 2 মিলিয়ন। আর তারপর সে উকিলকে ডাকে যে আমার আরো 60 কোটি টাকা লাগবে। তো উকিল তখন বলে, দেখো তোমার বাবা তোমাকে প্রপার্টি দিয়ে গিয়েছে, কিন্তু তোমাদের তো ক্যাশ ওরকম নেই, সম্পদ আছে। তো তোমাকে একটা ভালো বুদ্ধি দেই, আজ থেকে 1000 বছর পূর্বের যে গ্যান্সবারো পেন্টিং রয়েছে ওটা তুমি বিক্রি করতে পারো, আর ওটা বিক্রি করলে মোটামুটি 6-7 মিলিয়ন ইজিলি আসবে, কিন্তু সঠিক দাম পেতে তোমাকে মাসের পর মাস অপেক্ষা করতে হতে পারে। তবে আরেকটা আইডিয়া রয়েছে, লন্ডনের একটা উকিল অনেকদিন ধরে আমার পেছনে পড়ে রয়েছে, কারণ তার একজন ক্লায়েন্ট তোমাদের এই প্রাসাদটা কিনতে চায় এবং সে মার্কেট ভ্যালুতে যে দাম রয়েছে তার চেয়ে 3 গুণ দাম দিতে রেডি রয়েছে। এডওয়ার্ড তখন বলে, ঠিক আছে, আমি তাদের অফারটা একবার শুনতে চাই। আর তখনই এডওয়ার্ডের সাথে দেখা করতে সুজি গ্লাস নামে একটা মেয়ে আসে, আর এটা হচ্ছে সেই মেয়ে যাকে ফিউনারালের সময় আলাদা দাঁড়িয়ে থাকতে দেখেছিল এডওয়ার্ড, কিন্তু চিনতে পারেনি। তো সুজি এসে বলে, আমি আপনার বাবার অনেক পরিচিত, আমার বাবা এবং আপনার বাবা অনেক পুরনো বিজনেস পার্টনার, তো আমি আপনাকে কিছু দেখাবো, চলুন। আপনার বাবা যেহেতু নেই, এখন আপনার এটা জানা উচিত। তো এটা বলে সে করে কি, এডওয়ার্ডকে ওদের যে ফার্ম হাউস রয়েছে সেই ফার্ম হাউসে নিয়ে যায় বা ডেইরি ফার্মে নিয়ে যায়। তো এরপর সুজি এডওয়ার্ডকে বলে, আপনার বাবা কিন্তু এই ফার্মিং করে বছরে $5 মিলিয়ন বা 50 কোটি টাকা কামাই করতো। এই কথা শুনে এডওয়ার্ড তো চমকে যায় এবং বলে, এটা কিভাবে সম্ভব? আর তারপর সে এডওয়ার্ডকে ওই ফার্মের নিচে যে গোপন একটা বেসমেন্ট রয়েছে সেখানে নিয়ে যায়, যেখানে ডাইরেক্ট গাঞ্জা, তারপর কোকেন বা হেরোইন এগুলোর চাষ হতো। তো এটা দেখে এডওয়ার্ড তো পুরো চমকে যায়। আর তখন সুজি বলে, দেখুন আপনার বাবা পুরো সিকিউরিটির সাথে আমাদের এই জায়গাটা দিয়েছিল, যাতে আমরা এখানে সেফলি কাজ করতে পারি। আর আপনার বাবার যেহেতু আশেপাশে 14-15টি গ্রাম রয়েছে এবং সে যেহেতু নবাব ছিল, তো এখানে তার অনুমতি ছাড়া কখনো পুলিশ আসতে পারবে না, এবং যেহেতু প্রাইভেট জায়গা, কোনো ব্যক্তিরও সম্ভব না এইসব জায়গায় আসা। আর এই কারণে তার সাথে আমরা চুক্তি করেছিলাম এবং আমাদের এই জায়গাটা দিয়েছে যেখানে আমরা সেফলি চাষ করতে পারবো, আর তার বিনিময়ে আমরা প্রতি বছর তাকে $5 মিলিয়ন দিতাম। তো এরপর সুজি নামের মেয়েটা করে কি, এডওয়ার্ডকে তাদের যে প্রোডাক্ট সুপারভাইজার জিমি তার সাথে দেখা করায়, যাকে বার্মা থেকে ইম্পোর্ট করে এনেছে শুধুমাত্র গাজার আফিম চাষের জন্য। তো জিমিও নতুন নবাবকে
দেখে অনেক খুশি হয়। কিন্তু এডওয়ার্ড তখন বলে, তার মানে আমার বাবাকে আপনারা প্রতি বছর $5 মিলিয়ন দিতেন, তাহলে আপনারা কামাই করেন কত টাকা? সুজি তখন বলে, এটা তো আপনার জানার বিষয় নয়, আপনাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে যে আমরা বিনা বাধা এখানে কাজ করব, তার বদলে প্রতি বছর আমরা $5 মিলিয়ন আপনাকে দেব। বাট তখনই সেখান থেকে বাইরে এসে এডওয়ার্ড বলে, যেহেতু আমি নতুন নবাব, আমি এখানকার ডিলটা একটু বদলাতে চাই, এ নিয়ে আমি পরে কথা বলবো। তো এরপর এডওয়ার্ড যায় হচ্ছে ওর বাবার যে সবচেয়ে খাস লোক ছিল জেফ, যেই ফার্মিং এর দেখাশোনা করে, গ্রাম টামের দেখাশোনা করে, সেই জেফের কাছে। আর জেফ এখানে এডওয়ার্ডের জন্মের আগে থেকে রয়েছে। তো এডওয়ার্ড তখন জেফকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন এখানে কি চলছে? জেফ তখন বলে, হ্যাঁ সবই জানি, কিন্তু আমি শুধু মনিটর করি, কোনো ইন্টারফেয়ার করি না। তো এডওয়ার্ড তখন বলে, আমার কাছে তো এই কাজটা ঠিক মনে হচ্ছে না, আমি নিজে রয়েছি আর্মিতে, আর আমার বাড়িতে হচ্ছে এইসব কোকেন হেরোইনের চাষ। জেফ তখন বলে, ব্যাপারটা হয়েছে কি বলবো, ওদের সাথে পাঙ্গা বাজিও না বাবা, কারণ ওরা ওদের বিজনেস বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে চলে যেতে পারে, এত ডেঞ্জারাস মানুষেরা। আর এরপর রাতে এডওয়ার্ড তার উকিলকে কল করে বলে, আমি প্রাসাদ বিক্রি করবো না। এর কারণটা হচ্ছে কি জানো, ওই যে সুজির কাছে গিয়েছে, বছরে $5 মিলিয়ন পায়, তাহলে ওখান থেকে টাকা ধার নিতে পারবে। তো পরদিনই এডওয়ার্ড করে কি সুজিকে কল করে এবং বলে, দ্রুত আমার $8 মিলিয়ন দরকার, কারণ আমার বড় ভাই টমি ডিকসন নামে একটা ভয়ঙ্কর মাফিয়া থেকে $8 মিলিয়ন ধার নিয়েছে। তো টমি ডিকসনের নাম শুনেই সুজির ভাই জ্যাকি বলে ওঠে, হ্যাঁ আমি টমি ডিকসনকে চিনি, খুব ডেঞ্জারাস। তো সুজি এই কথা শুনে বলে, দেখো আমি তোমাকে $4 মিলিয়ন পর্যন্তই দিতে পারবো, বাকি $4 মিলিয়নের ব্যবস্থা তোমাকেই করতে হবে। তো এরপর জ্যাকি তার বোনকে বলে, এই মাফিয়া যে কত ভয়ঙ্কর তোমার আইডিয়াও নেই। আর এরপর আমরা দেখি এডওয়ার্ডের সাথে দেখা করার জন্য স্টিভেন্স নামের একটা লোক আসে, আর সে বলে, আমি তার অ্যাসিস্ট্যান্ট, যারা আপনার প্রাসাদ কেনার প্রতি খুবই ইন্টারেস্ট রয়েছে, আর আপনি আমার ক্লায়েন্টের অফার শোনার আগেই কালকে কল দিয়ে মন বদলে ফেললেন। আমার ক্লায়েন্ট জাস্ট একবার আপনার সাথে মুখোমুখি কথা বলতে চাই। তো এডওয়ার্ড তখন বলে, সরি আমি দেখা করতে চাই না। আর তখন স্টিভেন্স বলে, আমি জানি আপনাদের মতো বড় মাপের মানুষের সময়ের কত দাম, আর এটা আমার ক্লায়েন্টও ভালো মতো জানে, আর এর জন্য 2 ঘন্টা দেখা করার জন্য আমার ক্লায়েন্ট আপনার জন্য $2.5 লাখ পাঠিয়ে দিয়েছে, তাও শুধুমাত্র একবার দেখা করার জন্য। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমি যত ডলার বলি বা পাউন্ড বলি না কেন, তোমরা যেটা করবে এটাকে ইউরো হিসেবে ধরে নেবে, মানে ইউরোপের সিনেমা যেহেতু ইউরো। তো যাই হোক, এই $2 লাখ কোনোভাবে ফেরত নেওয়া হবে না। তো এডওয়ার্ড তখন চিন্তা করে, 2 ঘন্টা দেখা করার জন্য 2 কোটি টাকা পাবো, যাই সাথে। আর অন্যদিকে সুজি করে কি, সেই মাফিয়ার সাথে দেখা করতে যায় যার কাছ থেকে নবাবের বড় ছেলে টাকা ধার নিয়েছিল। তো সুজি তখন বলে, আমি ববি গ্লাসের মেয়ে, আর এখানে লক্ষ্য এই শহরে যত ছোট বড় গুন্ডা রয়েছে তারা ববি গ্লাসকে চিনতো এবং সম্মান করতো, অনেক সিনিয়র গুন্ডা ছিল সে। তো এরপর সেই মাফিয়া করে কি, সুজিকে তার অফিসে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, ওই মাতাল বিগডানো নবাবের সাথে তোমাদের কি সম্পর্ক, কিভাবে সম্পর্ক? সুজি তখন বলে, এই সবকিছুর কারণে আমাদের বিজনেসের সমস্যা হচ্ছে। মাফিয়া তখন বলে, দেখো $8 মিলিয়ন তো অনেক বেশি টাকা, এই টাকার সাথে কিভাবে কম্প্রোমাইজ করি? সুজি তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা মূলধন ফিরিয়ে দেবো, কিন্তু আপনি যে সুদ নেবেন $4 মিলিয়ন সেটা না নিলেন, নয়তো আমাকে অন্য কোনো পদ্ধতি দেখতে হবে আপনার ঋণ পরিশোধ করার জন্য। মানে ইনডাইরেক্টলি একটা হুমকি দেয় একাই মেয়ে গিয়ে। তো হুমকি শুনে মাফিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমার একটা শর্ত রয়েছে, সেই বিগডানো নবাবকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, আর ও যখন আমার কাছে ক্ষমা চাইবে তখন আমি সেটার মোবাইলে ভিডিও বানাবো, তাহলে আমি $4 মিলিয়ন বা 40 কোটি টাকা মাফ করবো। আর এই দিকে আমরা দেখি এডওয়ার্ড স্টিভেনের সাথে সাথে স্টানলি জনসনের কাছে যায়, মানে যে ওদের প্রাসাদটা কিনতে চায়। তো মিস্টার স্টানলি বলে, আপনাদের প্রাসাদটা প্রায় 800 বছরের পুরনো, তো এর জন্য আমি প্রাচীন প্রাসাদটি কিনতে চাই। আমার আসলে পুরনো জিনিসের প্রতি অনেক আগ্রহ, অনেক কিনে থাকি, আর তার বদলে আপনি যত টাকা চান আমি দিতে রাজি রয়েছি। কত চান? 50 মিলিয়ন, 100 মিলিয়ন, 200 মিলিয়ন? কিন্তু বাস্তবে আপনাদের ওই মহল সহ পুরো জমি জমার দাম রয়েছে সর্বোচ্চ 30 মিলিয়নের মতো। তো আমি যে অফারটা দিয়েছি এর চেয়ে চমৎকার অফার আপনি কোথাও পাবেন না। তো তারপরে এডওয়ার্ড এটা রিজেক্ট করে দেয়, কারণ ওরা হচ্ছে নবাবী ফ্যামিলি, সব যদি বিক্রি করে দেয় তারপর কি করবে? তবে তারপরে মিস্টার স্টানলি করে কি, এডওয়ার্ডের জন্য 40 বছরের পুরনো দামি একটা ওয়াইন আনায়। তো এখানে বিষয়টা বুঝিয়ে বলি, আমেরিকার মানুষ কিন্তু রেগুলার ড্রিঙ্কস করবে, মদ খায়। তো আমেরিকা এরকম অনেক মদের ব্র্যান্ড রয়েছে যারা 100 বছর আগে মনে করো মদ বানিয়ে রেখেছে, সেটা এখন বিক্রি করছে। আর ওয়াইন বা মদ যত পুরনো হয় সেটার দাম তত বেশি হয়, তত বেশি মনে করো ব্র্যান্ডের মতো একটা ব্যাপার। তো যাই হোক, যখন এই 30 বছর 40 বছর আগের মদটা আনা হয়, এটা দেখে এডওয়ার্ড বলে, আরে আমার বাবার কাছে তো আপনার চেয়েও পুরনো আরো ভালো ওয়াইন কালেকশন রয়েছে, যেটা আজ থেকে 80 বছর পূর্বে পুরো দুনিয়ার জন্য মাত্র 6 কেস তৈরি করা হয়েছিল। 4টা রয়েছে অন্য 2টো নবাবের কাছে, আর 4টা কেস রয়েছে আমাদের কাছে। তো এটা শুনে মিস্টার স্টানলি বলে, আচ্ছা ঠিক আছে, আপনি ঘর বেচতে চান না, সমস্যা নেই, তাহলে ওই কেসগুলো আমাকে দিন। তো এরপর 3 মিলিয়ন পাউন্ডে, মানে চিন্তা করো 30 কোটি টাকা দিয়ে ওর বাবার কালেকশনের যে মদগুলো ছিল সেগুলো মিস্টার স্টানলির কাছে বেচে দেয়। তো এরপর সে সুজিকে বলে, হয়তো এই টাকা দিয়ে আমার ভাইয়ের ঋণ পরিশোধ হয়ে যাবে। কিন্তু সুজি তখন বলে, সবই ঠিক আছে, $4 মিলিয়ন দিয়ে ঋণ পরিশোধ করা যাবে, কিন্তু টম একটা অদ্ভুত শর্ত রেখেছে, আর আমরা যদি সেই শর্ত মেনে নেই তাহলে আমাদেরকে $8 মিলিয়নের বদলে $4 মিলিয়ন দিলেই হবে। আর এখানের লক্ষ্য আমরা সবাই জানি, সিন্ধুকে কিন্তু আরো $2 মিলিয়ন ছিল, আর $3 মিলিয়ন আনলো, আর $4 মিলিয়ন দেবে কে? সুজি। কিন্তু এরপর যখন এডওয়ার্ড সিন্ধুক খোলেও দেখতে পায় ভেতরে $2 মিলিয়ন টাকা গায়েব। তো তখনও বুঝতে পারে এই কাজও ভাই করেছে। নগদ ওর বড় ভাইকে কল দেয়, ওর বড় ভাই বলে, আরে ভাই টেনশন করিস না, এই টাকা আমি একটা ফাইটে লাগিয়েছি, জিতে গেলে টাকা ডাবল হয়ে যাবে। এডওয়ার্ড তখন বলে, শালা জুয়ার নেশাখোর, তুই আমার টাকা আবারও জুয়ায় লাগিয়েছিস, তুই তাড়াতাড়ি ওদের গিয়ে বল তুই আমার টাকা জুয়ায় লাগাতে চাস না, তোর ভুল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি টাকা ফিরিয়ে নে। কিন্তু ফ্রেডি তখন, বড় ভাই তখন ফোনটা কেটে দেয়। আর সুজি কিন্তু আন্ডারওয়ার্ল্ড খুব ভালো মতো চিন্তা, আমি নেই মেয়েটা, সে জানে ফাইটটা কোথায় হবে। তো সে করে কি, এডওয়ার্ডকে নিয়ে সেখানে যায়, আর তারপর ওর ছোট ভাইকে টাকা দিয়ে এন্ট্রি টিকিট নিতে বলে, ভিআইপি। আর তারপর তারা দুজন ভিআইপি এন্ট্রি নেয় এবং সেখানে গিয়ে বসে পড়ে। তো কিছুক্ষণ পরে এডওয়ার্ড করে কি,
তার বড় ভাই টেবিলে যায় আর সে দেখতে পায় তার সাথে বসা তার ছোট বন্ধু স্পিড রয়েছে। তো পিটকে বলে আমার ভাইয়ের টাকা ফিরিয়ে দে। পিট তখন বলে বেড ধরা তো হয়ে গিয়েছে। এডওয়ার্ড তখন বলে দেখ আমাদের এই টাকাটা এমন একজনকে দিতে হবে যার কাছে না শোনার কোনো অভ্যাস নেই, তুইও মরবি আমিও মরবো। বাট পিট আবারও মানা করে দেয়। তো এডওয়ার্ড তখন রেগে যায় আর তখন সেখানকার যে বাউন্সার বা সিকিউরিটি গার্ড ছিল তারা এডওয়ার্ডকে সেখান থেকে চলে যেতে বলে। তো এডওয়ার্ড যখন ফিরে আসে সুজি বলে ওখানে গিয়ে কোনো লাভ হলো? এডওয়ার্ড বলে না। আর তখন সুজি বলে আচ্ছা তুমি আরাম করে বসে পড়ো আর তোমার ড্রিঙ্কস এনজয় করো, এই কাজটা তুমি আমার উপরে ছেড়ে দাও। আর তখন সুজির ছোট ভাই জ্যাকি এসে বলে বোন পিট কখনোই বেট লাগায়নি আর এডওয়ার্ড তোমার ভাইয়ের সাথে স্ক্যাম হয়েছে, তোমার ভাইয়ের টাকা মেরে দিয়েছে। তো এটা শুনে এডওয়ার্ড তো আরো রেগে যায়, 2 পেক মাল খেয়ে করে কি ডাইরেক্ট পিটকে মারতে যায়। বাট পিটের বডিগার্ড তখন এডওয়ার্ডকে বলে দেখ নবাবী ভাবে এখন দেখাস নি রে ভাই, তুই যেখানে থাকিস আমরা জানি, মুহূর্তের মধ্যে তোর ওখান থেকে তুলে নিয়ে এসে একবারে কেলিয়ে দেবো। আর ওইদিকে পিট যে তোমার নাটক করে বক্সিং খেলাচ্ছিল সেই প্লেয়ারটা হেরে যায় যার উপর বড় ভাই বাজে লাগিয়েছিল। আর এর ফলে বড় ভাই এবং আমাদের এডওয়ার্ডের $2 মিলিয়ন আই মিন 20 কোটি টাকা 40 কোটি টাকা জেতার লোভে গায়েব হয়ে যায়। মানে এই সময়ের বড় ভাই এরকম একটা কাজ করে বসলো এবং এই হারামজাদা বড় ভাই এমন এমন কাজ করবে যেটা দেখে তোমার মনে হবে এরকম শালার বড় ভাই থাকলে গুলি করে মেরে ফেলতাম। তো এরপর সুজি এডওয়ার্ডকে বলে টেনশন করো না, বাট তোমার মাথা ঠান্ডা হওয়ার পরে আমি কথা বলবো। তো এরপর আমরা দেখতে পাই পরের দিন সুজি করে কি এডওয়ার্ডকে নিয়ে ওই পিটের ঘরের সামনে যায় গাড়িতে বসে রয়। আর তখন সুজি এডওয়ার্ডকে সেই গানের লিরিক্সটা দেয় যেটা ওর বড় ভাইকে মুরগি সেজে ওই টমের সামনে গান গিয়ে মাপ চাইতে হবে এবং ও ভিডিও করবে। আর তখনই সুজির যে বডিগার্ড রয়েছে তারা ইশারা করে আর এরপর তারা গাড়ি থেকে নেমে সেখানে যায় এবং আমরা দেখতে পাই বডিগার্ড নোট ভর্তি ব্যাগ নিয়ে বাইরে আসে। তো সুজি বলে এই টাকাগুলো গাড়িতে রেখে আসো। আর তারপর সুজির আরেক গার্ড করে কি পিটকে টেনে হেসড়ে বাইরে নিয়ে আসে। তো পিট তখন বলে আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি, প্লিজ আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। তো এরপর সুজি এডওয়ার্ডকে বলে থাক বেচারাকে মাফ করে দাও, মাপ চাচ্ছে তো, মানে বুঝতে পেরেছে সুজির পাওয়ার কত। তো এরপর সেখান থেকে যেতে যেতে এডওয়ার্ড জিজ্ঞেস করে সুজিকে তুমি তো বললে শুধুমাত্র ওই পিটের সাথে কথা বলবে। সুজি বলে হ্যাঁ আমি তো শুধুমাত্র কথাই বললাম, কিন্তু ওর ভেতরের পশু অনেক বেশি হয়ে গিয়েছিল, আমরা তো জাস্ট ওর পশুটাকে কন্ট্রোল করলাম, ওকে তো মারিনি। আর এই পুরো সিরিজে সুজি যে এত ডেঞ্জারাস আর মাথা ঠান্ডা একটা মেয়ে, মানে ওর মতো একটা মেয়ে মাফিয়া মেয়ের আগে কোনো সিনেমাতে দেখিনি। তো যাই হোক এরপর এডওয়ার্ড করে কি নিজের বাসায় যায় আর তখন ওর ভাইকে বলে দেখ মাফিয়া 8 মিলিয়নের জায়গায় 4 মিলিয়ন নিতে রাজি হয়েছে, কিন্তু একটা শর্ত দিয়েছে, তোকে মুরগির কস্টিউম পরে ওর সামনে নাচতে হবে, গাইতে হবে এবং নিজেকে গালি দিতে হবে, মাপ চাইতে হবে, আর তারপর ও ভিডিও করবে তোর। আর বড় ভাই তখন বলে কি বললি তুই, আমি একটা নবাবের ছেলে, আমি পারবো না। এডওয়ার্ড তখন বলে তোকে এটা পারতেই হবে, আজ থেকে আমি যা বলবো সেটাই তুই করবি, তোকে মুরগি সেজে নাচতে হবে মানে নাচবি। তো এই কথা শুনে বড় ভাই তো মনে মনে কান্না শুরু করে দেয়, হাজার হলেও নবাবের ছেলে। তো এর কিছু সময় পরে আমরা দেখি সেখানে মাফিয়ারা চলে আসে এবং তাদের সাথে অ্যাকাউন্টেন্ট এসেছিল। তো সুজি তাদের দুজনকে ভেতরে নিয়ে যায় আর অ্যাকাউন্টেন্টকে বলে টাকাগুলো গুনতে। তো বড় ভাই তখন ওই মাফিয়া থমাসকে বলে তুমি যা বলবে আমি তাই করবো, কিন্তু ভাই ভিডিও বানানোটা কি জরুরি? তখন থমাস বলে দেখ এই ভিডিওর জন্য তো আমি $4 মিলিয়ন বাদ দিচ্ছি, বুঝ 40 কোটি টাকা বাদ দিচ্ছি। আর এরপর সে বড় ভাই করে অপমান করে মুরগির কস্টিউম দেয় আর তারপর বড় ভাই করে কি মুরগির কস্টিউম পরে নিজেকে রেডি করে। আর সে বাইরে আসলে থমাস বলে এই টাকার অর্ধেক টাকা ছিল আমার ভাইয়ের ওই সুদের টাকাটা, তো আমার ভাইকে কিছু তো দিতে হবে, তো তোর মতো নবাবের ছেলে যে আমাদের জন্য নাচছে এই ভিডিওটা আমার ভাইকে পাঠাবো যাতে আমার ভাইটা দেখে মজা পায়। তবে তার আগে একটু সমস্যা রয়েছে, আমি আবার তখন এই ভিডিওটা শুট করা শুরু করবো যখন আমার মজা লাগা শুরু করবে। তো এরপর ফ্রেডি করে কি নাচতে শুরু করে আর তাকে দেখে থমাস বলে কি 3rd ক্লাস ব্রয়লার মুরগির মতো নাচছিস, তুই তো একটা খানদানি নবে মুরগি, সেভাবে নাচ, তোর ভেতর থেকে মুরগির ফিলিংস আসতে হবে, নিজেকে মুরগি বানাতে হবে। তো এইরকম টিটকারি কথা শুনে যতই হোক ভাই তো এডওয়ার্ড এবং সুজিরও খারাপ লাগা শুরু করে। তবে তারপরেও বড় ভাই তার পক্ষ থেকে ফুল পারফরমেন্স দেয়, কিন্তু তো থমাস ওই মাফিয়া লাগাতার অপমান করেই যাচ্ছিল এবং সে বলে দেখ নিচে দানা পড়ে রয়েছে ওখানে সে সেগুলো খা, কিন্তু এডওয়ার্ড তখন উঠে বলে তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। সুজি তখন বলে তুমি এর মাঝে কথা বলো না, কিন্তু এইদিকে থমাস বড় ভাইকে অপমান করার সকল সীমা পার করে ফেলে। আর করবে না কেন বুঝতেই পারছো, এর জন্য সে 40 কোটি টাকা মাফ করে দিচ্ছে। কিন্তু এরপর এডওয়ার্ড আর থাকতে পারে না, এডওয়ার্ড রেগে বলে থমাস অনেক হয়েছে, কিন্তু থমাস বলে তুমি মাঝখানে এসো না, ওকে পুরোপুরি মুরগি হতেই হবে, নয়তো আমি ওর ঋণ মাফ করবো না। তো এরপর বড় ভাই বলে আমাকে ওয়াশরুমে যেতে হবে, তো ও করে কি ওয়াশরুমে গিয়ে অনেক কাঁদে, আবার ওইদিকে টাকা গোনার কাউন্টিংও শেষ হবার দিকে। তো এরপর বড় ভাই করে কি অনেক পরিমাণে গাঞ্জা খায় আর তারপর বাইরে এসে বলে শালা থমাস তুই মাফিয়াতে কি হয়েছে, এখন আমি তোকে মুরগি বানাবো। আর এই কথা বলে থমাসের মাথা গুলি করে উড়িয়ে দেয়। এটা দেখে এডওয়ার্ড আর সুজি তো পুরো শক হয়ে যায় আর তারপর ফ্রেডি করে কি বন্দুক নিয়ে বাইরে পালিয়ে যায় আর গান গায় আমি থমাসের মাথা উড়িয়ে দিয়েছি ইয়া ইয়া ইয়ো। চিন্তা করো মানে কেমন বড় ভাই। আর এই থমাস কিন্তু কম ডেঞ্জারাস না, কম পাওয়ারফুল না, যার সাথে সুজিও লাগতে যেতে সাহস পায় না। আগের ঝামেলায় সুজি বাঁচিয়ে নিয়ে এসেছে, কিন্তু এখন যে পর্যায়ে গেল নামে তো খালি নবাবী ফ্যামিলি, না আছে টাকা না আছে পাওয়ার, কি হবে? তো যাই হোক এরপর চলো আমরা 2 নম্বর এপিসোডে চলে যাই। তো সেকেন্ড এপিসোডে আমরা দেখি থমাসের ওই টাকা গোনা শেষ হয়ে গিয়েছে আর তখনও চিৎকার করে বলে বস পুরো 4 মিলিয়ন রয়েছে। কিন্তু এরপর যখন ওই পেছনে ফিরেও বুঝতে পারে যে বিপদ হয়েছে, ওর বসকে মেরে ফেলেছে। তো ও তখন বলে আমি কাউকে কিছু বলবো না, ওই শালার পোশালা এটারই যোগ্য ছিল, খুব খারাপ মানুষ। আর এই কথা বলে এক দৌড় দিয়ে পালাতে লাগে, কিন্তু এটা বাইরে থাকা বড় ভাইও দেখে ফেলে এবং ও করে করে বন্দুকে 2টা গুলি ভরে, মানে এই ছেলেকে খুন করবে। তো টমাসের সাথে যে ছেলেটা এসেছিল নাম হচ্ছে জেত্রো, তো ও করে কি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের অনেক ভেতরে চলে যায়, কিন্তু এডওয়ার্ড তো একদম ওর পেছনে ছিল। কিন্তু এরপর জেত্রো করে কি লুকিয়ে থমাসের যে বড় ভাই যে আরো
ডেঞ্জারাস ভয়ঙ্কর তাকে ফোন করার চেষ্টা করে, বাট ফোনে নেটওয়ার্ক ছিল না। আবার এইদিকে এডওয়ার্ডের কাছে তখন জেফ্রি চলে আসে বা জেফ চলে আসে, আই মিন ওই ফার্মের কেয়ারটেকার। তো সে এসে এডওয়ার্ডকে জিজ্ঞাসা করে কাকে স্বীকার করতে হবে এডওয়ার্ড। আবার বড় ভাই তখন চলে আসে, আর তখন তিনজন আলাদা আলাদা তিন দিকে ওই জেত্রকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু জেত্র হারামজাদা পালাতে পালাতে একটা গাছের সাথে বাড়ি খায় এবং পুড়ে যায়। আর তারপর সে যখন আবারও পালাতে শুরু করে তখনই এডওয়ার্ডকে দেখে ফেলে। আর এডওয়ার্ড তখন বলে দেখো পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। আর তখন এখানে জেফ্রি আর ফ্রেডিও চলে আসে। তো এডওয়ার্ড তখন বলে আমরা তোমাকে মারবো না, কথা দিচ্ছি। আর বড় ভাই তখন কাছে এসে বলে দেখ ভাই ওকে মেরে ফেলি, মামলা শেষ করে ফেলি। বাট এডওয়ার্ড তখন আর বন্দুকটা ছিনিয়ে নেয়। আর এরপর জেত্র করে ওই সুযোগে কাউকে মেসেজ পাঠিয়ে দেয়। কিন্তু তখন ওই ফার্মের কেয়ারটেকার বলে ফোন নিচে রাখ। আর তখন ওই জেত্র করে কি ভয়ে ফোনটা নিচে ফেলে দেয়। বাট বড় ভাই তখন করে কি ফোনটা নিয়ে পুকুরে ফেলে দেয়। আর এডওয়ার্ড তখন রেগে গিয়ে বলে আরে শালা তুই পুকুরে কেন ফোনটা ফেললি, আমাদের তো অন্তত জানার দরকার ছিল কাকে মেসেজ পাঠালো। আর বড় ভাই তখন বলে আসতে দাও, যে মনে সে আসুক, সব বাইকে গলা কেটে দেবো, মানে পুরো টালে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখি ওই মেসেজটা ওই মাফিয়া যে মারা পড়লো তার বড় ভাই গোসপেলের ফোনে ডেলিভার হয়। আর তার ফোনটা ছিল তার অ্যাসিস্ট্যান্ট অ্যারোলের কাছে। তো গোসপেল সেখানে সেই দাঁড়েল একটা গোসপেল আর কি। আর সে অ্যারোলকে জিজ্ঞাসা করে থমাস এখনো কেন আসছে না। অ্যারোল তখন বলে আমার নিজেরও তো ওর জন্য চিন্তা হচ্ছে, বাট এইমাত্র থমাসের যে অ্যাসিস্ট্যান্ট জেত্রোর মেসেজ এসেছে, যে মেসেজের কোনো আগামাথা নেই, কিছুই বুঝিনি কি লিখেছে। তো যাই হোক এদিকে আবার জেত্রোকে ধরে ওরা প্রাসাদে ফিরিয়ে আনে। আর সুজি তখন বলে দেখো পরিস্থিতি শান্ত হওয়ার আগে ওকেও আমাদের লুকিয়ে রাখতে হবে, সবকিছু লুকিয়ে রাখতে হবে। আর এই জন্য এই প্রাসাদে যতজন চাকর রয়েছে তাদেরকে ছুটি দিয়ে দাও, কথা বাইরে যাওয়া যাবে না। তো এরপর বড় ভাই এডওয়ার্ডকে বলে ভাই আমার তো মনে হয় অনেক ভালো একটা বড় কাজ করে ফেলেছি, আমার নিজেকে তো টম ক্রুজ মনে হচ্ছে, কামড়া করছি কি আমি। কিন্তু এডওয়ার্ড আরো রেগে যায়। আর এরপর সুযোগ করে কি জেত্রোকে জিমি মানে ওই বার্মিস গাঞ্জা ব্যবসায়ীর কাছে নিয়ে যায়, ওদের কেয়ারটেকার গাঞ্জার কেয়ারটেকার, এবং বলে কয়েক ঘন্টার জন্য ওর উপর নজর রাখবি, ও একজন কয়েদি আর ও যেন কোনোভাবেই কারো ফোন না পেতে পারে। আর তারপর বাইরে এসে সুজি এডওয়ার্ডকে বলে দেখো সত্যি কথা বলতে থমাস কিছুই ছিল না, থমাস জাস্ট ওর ভাইয়ের পাওয়ারে চলতো, কিন্তু ওর বড় ভাই গোসপেল তোমার কল্পনার চাইতে অনেক ডেঞ্জারাস বড় মাফিয়া। সে যদি কোনোভাবে তার ছোট ভাইয়ের ব্যাপারে জানতে পারে তাহলে যে করেই হোক সে তোমাকে মেরে ফেলবে, ফ্রান্সের সরকারও তোমাকে বাঁচাতে পারবে না। আর ওর পরিচয় ফ্রান্সের সরকার থেকে একবারে জিসাস পর্যন্ত রয়েছে, মানে সে চার্চের পাদ্রী, মানে বিষয়টা বুঝিয়ে বলি, মনে করো বড় ভাই গসপেল মসজিদের হুজুর, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মনে করো যে মাফিয়া ডেঞ্জারাস। তো সে মূলত চার্চটা এই জন্যই খুলেছে, যত আকাম কুকাম ওই চার্জেই হয়, যত ড্রাগসের লেনদেন, যত সবকিছু মানুষ মারামারি সব ওই চার্জেই হয়। তো যাই হোক এরপর সুজি করে কি ফিলিক্স নামে একজনকে কল করে এবং বলে তোমার একটা কাজ আছে। তো ফিলিপ তখন বলে ঠিক আছে আমি কাজ করবো, তুমি তোমার লোকজনকে পাঠাও আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো এরপর সুজির লোকজনরা ফিলিপসকে নিতে যায়। আর সে প্রাসাদে পৌঁছালে সুজি তার জন্য কফি নিয়ে আসে। আর তারপর ফিলিপ কাপড় চোপড় চেঞ্জ করতে করতে বলে প্রথমে ডেড বডির ব্যবস্থা করব, তারপর সাক্ষীর ব্যবস্থা করা যাবে। তো ভেতরে গিয়ে সে ডেড বডি দেখে বলে এই ডেড বডিটাকে আমরা 4টা আলাদা আলাদা অংশে দাফন করব। তো জেব বলে 4 ভাগে কেন? ফিলিক্স তখন বলে দেখো আমাদের ছোট ছোট গর্ত করে এগুলো গায়েব করতে হবে। তো এরপর এডওয়ার্ড বলে তাহলে আমরা নতুন একটা স্টোরি বানাবো, আমরা গসপেলকে বলবো থমাস আর জেত্রো মানে ওর অ্যাসিস্ট্যান্টের মধ্যে ঝগড়া হয়েছিল ওই টাকা নিয়ে। আর তারপর আমি থমাসের ফোনে আমার বড় ভাইয়ের ভিডিও বানাবো যে ওকে নাচানো হয়েছে। আর এরপর আমরা বডির সাথে যে বন্দুক দিয়ে ওকে গুলি করা হয়েছে সেই বন্দুকটাও রেখে দেবো। এতে গোসপেলের মনে হবে যে জেত্রো থমাসকে মেরে ওই $4 মিলিয়ন নিয়ে পালিয়ে গিয়েছে কোথাও। আর আমরা করবো কি জেত্রোকে $2 মিলিয়ন দিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো, ছেলেটা ভালো আছে, হুদা হুদা ওকে মারা ঠিক হবে না। তো এরপর সুজি এডওয়ার্ডের কাছে আসে এবং বলে দেখো এডওয়ার্ড তোমাকে এই কাজে আমি অনেক হেল্প করছি, বাট তুমি আমার কথা মতো কাজ করছো না, তুমি নিজের মতোই কাজ করছো। মানে এখানে জেত্রোকে যে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবে কথা যদি বাই চান্স বের হয় গোসপেলকে তোরা হ্যান্ডেল করতে পারবে না। এডওয়ার্ড তখন বলে দেখো আমি কারো প্রাণ নিতে চাই না। তো এরপর এডওয়ার্ড করে বড় ভাই ফ্রেডির কাছে যায়, ফ্রেডিকে বলে তোর এখন মুরগি হয়ে নাচতে হবে, আমি ভিডিও করবো, এটাই গোসপেল দেখবে যে আমাদের এখান থেকে ভালো মতো চলে গিয়েছে ওটা প্রমাণ করবো। তো ফ্রেডি তখন বলে আমি নাচবো না। তো এডওয়ার্ড তখন ওর ভাইকে একটা থাপ্পড় মারে এবং বলে শালা মাতাল, শালা জুয়ারি, তোর জন্য আমরা সবাই বিপদে পড়ে গিয়েছি, যদি বিপদ থেকে বেরোতে চাস তোকে নাচতে হবে। তো এরপর এডওয়ার্ড করে বড় ভাই নাচের একটা ভিডিও বানায়। আর তখন ডেলিভারি ম্যান প্রাসাদে একটা পার্সেল নিয়ে আসে। আর ওই পার্সেলের মধ্যে একটা ইনভাইটেশন কার্ড ছিল যেটা এডওয়ার্ডের মা নিয়ে আসে এবং বলে একটা ইনভাইটেশন কার্ড এসেছে, কোন একটা মিস্টার জনস্টন আমাদেরকে একটা ইনভাইটেশন কার্ড পাঠিয়েছে। তো জনস্টনকে বুঝতে পেরেছো যে এই প্রাসাদটা কিনতে চাই, বাট তার নাম শুনে সুজি বলে তার মানে হয়তো তার সাথে আমার দেখা করার সময় হয়ে গিয়েছে। মানে এটা চতুর্মুখী জ্ঞান, যা বুঝতেই পারছো চারদিকে খালি মাফিয়ার মাফিয়া। তো যাই হোক তখন ওদের কাছে গোসপেলের কল আসে। আর বড় ভাই তখন এডওয়ার্ডকে বলে ভাই তুই কথা বল আমি না বলি। তো এরপরে এডওয়ার্ড কল ধরে আর গোসপেল তখন তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো এডওয়ার্ড তখন বলে হ্যাঁ স্যার আপনার বড় ভাই আজকে সকালে এসেছিল, সে তো $4 মিলিয়ন নিয়ে চলে গিয়েছে। তো গোসপেল তখন বলে ও তার মানে হলো আপনি সেই ব্যক্তি যার সাথে আমার ছোট ভাই লাস্ট দেখা হয়েছিল, আমি আগামী 12 ঘন্টার মধ্যে আপনার সাথে দেখা করতে আসছি। তো এডওয়ার্ড তখন বলে হ্যাঁ অবশ্যই স্যার, আপনার যদি দরকার হয় অবশ্যই আসবেন। তো যাই হোক এরপরে আমরা দেখি গোসপেল তার লোকজন নিয়ে প্রাসাদে আসে, এডওয়ার্ড তাদেরকে স্বাগত জানায়। আর গোসপেল তখন বড় ভাইকে বলে ফ্রেডি আমাকে ভুলে যাওনি তো? ফ্রেডি বলে না না স্যার কি বলেন, ভেতরে আসুন, আপনার লোকজনও ভেতরে আসুক। যাই হোক ভেতরে এসে গোসপেল জিজ্ঞাসা করে কালকে আমার ভাই যে জন্য এসেছিল সেই কাজটা কি হয়েছিল? এডওয়ার্ড বলে জি স্যার হয়েছিল, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট টাকা গোনা শেষ করতে তারা দুজন তো এখান থেকে চলে গিয়েছিল। গোসপেল তারপরে বলে কিন্তু কালকে আমরা জেত্রোর একটা অদ্ভুত মেসেজ পেয়েছি যেখানে লেখা ছিল ট্যাকেল টমি উহু উহু। তো এখানে প্রশ্ন হচ্ছে ও আমাকে কি বলতে চেয়েছিল? এডওয়ার্ড বলে আসলে আমরা তো
যাই না, কিন্তু এখান থেকে যাওয়ার আগে আমরা দেখেছিলাম আপনার ভাই জেট্রোর উপর অনেক চিৎকার করছে, তাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হয়েছিল মনে হয়। বাট তখন গোসপেলের যে অ্যাসিস্ট্যান্ট অ্যারল সে বলে আজ পর্যন্ত তো ওদের মধ্যে আমি কখনো ঝগড়া হতে দেখিনি। গোসপেল তখন বলে হতে পারে, কারণ আমার ভাই মাঝে মাঝে তো নেশা টেশা করে, এর আগে অনেকবার হয়েছে, হতেও পারে। তো যাই হোক, এরপর গোসপেল বড় ভাই ফ্রেডিকে জিজ্ঞাসা করে তুমি তোমার লাইফে কোনো কি প্রায়শ্চিত্ত করতে চাও? আর এখানে লোক ফ্রেডি নিজেও কিন্তু মনে করো পিনিকে রয়েছে। তো ফ্রেডি তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমার হাতে আসলে একজনের মৃত্যু হয়েছিল। তো এই কথা শুনে এডওয়ার্ড সহ বাকি সবার চেহারার রং উড়ে যায়, মানে ফ্রেডি নিশ্চয়ই এখন নতুন আর একটা পাগলামি শুরু করবে। বাট ফ্রেডি তখন মাপ চাই হচ্ছে ওর ছোট ভাই এডওয়ার্ডের কাছে এবং বলে আমি তোমার বিড়ালকে সাঁতার কাটা শেখাতে গিয়ে মেরে ফেলেছিলাম। কিন্তু এডওয়ার্ড তখন রেগে যায় এবং বলে তাহলে তুই হুদায় আমাকে পুরো 2 মাস ধরে ঘুরিয়েছিস ওই বিড়াল খোঁজার জন্য। মানে এটা একসাথে অ্যাকশন কমেডি প্লাস মনে করো ক্রাইম থ্রিলারও। তো যাই হোক, এরপর গোসপেলে যাওয়ার পালা, কিন্তু গোসপেল বাইরে গিয়ে থেমে যায়। আর এডওয়ার্ডকে বলে এখানে আসার পরে কেমন যেন আমার কাছে অদ্ভুত একটা ফিলিংস হয়েছে, মনে হচ্ছে আমার ভাইয়ের আত্মা তার শরীর ছেড়ে চলে গিয়েছে। আমি কি আমার ভাইয়ের জন্য 2 মিনিট চুপ থাকতে পারি এবং আমরা 3 জন হাত ধরে কি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি? তো এরপর গোসপেল যখন ওদের দুজনে হাত ধরে এবং চোখ বন্ধ করে ভাবে, গোসপেল পুরো বুঝতে পারে ঘটনা কি হয়েছে, যে ওরাই ওর ভাইকে মেরেছে। তবে তারপরেও গোসপেল কিছুই বুঝতে দেয় না, কিছুই বলে না এবং সেখান থেকে আস্তে করে চলে যায়। মানে ওই টমাসের অ্যাসিস্ট্যান্ট জেত্রোকে তো অস্ট্রেলিয়া পাঠাবে, তাহলে পাসপোর্ট লাগবে। জেত্রো করে কি চাবিটা দিয়ে দেওয়ার অ্যাপার্টমেন্টে বলে যে আমার পাসপোর্ট নিয়ে আসবেন। তো এরপর রাতে অ্যাডওয়ার্ড করে কি জেত্রোর অ্যাপার্টমেন্টে যায়। বাট যখন ফ্ল্যাটের ভেতরে যায় তখনও দেখতে পায় আরেকজন লোক এখানে রয়েছে, আর ওই লোকটা সোফায় গিয়ে বসে ড্রিঙ্কস মিক্স করে। তো অ্যাডওয়ার্ড খেয়াল করে ওই লোকটা গান শুনছিল, আর এই সুযোগে অ্যাডওয়ার্ড করে কি ওই পাসপোর্টটা খুঁজতে লাগে এবং পাসপোর্টটা পায়। কিন্তু যখন পাসপোর্টটা নিয়ে আসবে তখন পায়ের সাথে লেগে ওই গানের কেবলটা ছুটে যায় এবং ধুম জোরে মিউজিক বাজতে শুরু করে। আর তখন ওই লোকটা অ্যাডওয়ার্ডকে দেখতে পায় এবং সামনে তার পিস্তল ছিল। তো এরপর যখন লোকটা বন্দুক নিতে যায় অ্যাডওয়ার্ড মারামারি শুরু করে দেয় এবং লড়াই করার এক সময় অ্যাডওয়ার্ডের পেটে একটা গুলি লাগে, আর আরেকটা গুলি যখন করতে যায় অ্যাডওয়ার্ড লোকটাকে মেরে ফেলে। তো যাই হোক, আজকে রাতে আবার মিস্টার স্টানলির বাসায় পার্টি রয়েছে। মিস্টার স্টানলি মানে যে ওই প্রাসাদটা কিনতে চায়, তো এই জন্য অ্যাডওয়ার্ড তৈরি হয়ে সেখানে যায়। কিন্তু সুজি এখানে আগে চলে এসেছিল এবং সে বলে আমাদের এটা জানতে হবে যে মিস্টার স্টানলি কেন তোমার সম্পত্তির প্রতি এত আগ্রহী, এত দাম দিয়ে কিনতে কেন আগ্রহী? এখানে অবশ্যই তো একটা গোপন রহস্য রয়েছে। বাট তখন এখানে স্টিভেন চলে আসে, মিস্টার স্টানলির যে তোমার অ্যাসিস্ট্যান্ট, এবং ওদের দুজনকে স্বাগত জানায় এবং সে বলে আপনাদের দুজনকে মিস্টার স্টানলি যেতে বলেছে। তো যাই হোক, স্টানলি ওদের দুজনকে ওয়েলকাম করে আর প্রিন্সেস রোজির সাথে পরিচয় করিয়ে দেয়, মানে আরেক নবাবের মেয়ে। তো অ্যাডওয়ার্ড তো তাকে দেখে চিনতে পারে, নবাব ফ্যামিলি কোনো সময় এক জায়গায় হয়েছে, ছোটবেলার বান্ধবীও ছিল। তো এরপর স্টানলি সুজিকে জিজ্ঞাসা করে আপনি কি করেন, আপনার প্রফেশন কি? তো সুজি তখন বলে আমি আসলে একটা অ্যান্টিক ডিলার, মানে অনেক পুরনো জিনিস বিক্রি করি। তো স্টানলি বলে ও আচ্ছা, কিছুদিন আগে আমি একটা অ্যান্টিক ঘড়ি কিনেছি, কিন্তু কেউ আমাকে একজন বলেছে যে এটার কপি বানিয়ে রাখতে, কিন্তু আপনি কি সেটির মধ্যে কোনটি আসল কোনটা নকল চিনতে পারবেন? আমার ঘড়িটার নাম হচ্ছে পেটেক ফিলিপ, যেটা আজ থেকে 200 বছর আগে তৈরি হয়েছিল এবং উইনস্টন চার্চিল এই ঘড়িটা পরতেন এবং 1945 সালে জার্মানিরা যখন আত্মসমর্পণ করে তখনও তিনি ওই ঘড়িটা পরেছিলেন। তো স্টানলি জিজ্ঞেস করে মিস সুজি, তো ওই ঘড়িটার দাম কত হতে পারে? সুজি তখন বলে নর্মালি এই ঘড়ির দাম 2.5 থেকে 3 মিলিয়ন পাউন্ড হওয়া উচিত, কিন্তু যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কাহিনী এটার সাথে জড়িত রয়েছে, আমার মতে একটু ওয়েট করলে এটার দাম 9-10 মিলিয়ন পাউন্ড পর্যন্ত যেতে পারে। তো স্টানলি তখন বলে ও আচ্ছা, অনেক সুন্দর, কিন্তু আমি নকল জিনিস রাখি না, আমার কাছে সবসময় এমন জিনিস থাকতে হবে যেটার দিকে কেউ হাত দেওয়ারই সাহস করে না, অরিজিনাল জিনিস হবে। তো আমি এখন এই ঘড়িটা খুলে আপনার সাথে সিগার খেতে যাব এবং এরপর আমি যখন ফিরে আসবো এই ঘড়িটা এখানেই থাকবে, কেউ নেবে না, সাহস পাবে না। তো এরপর তারা সিগার খেতে যায় আর এদিকে অ্যাডওয়ার্ড এবং রোজি নিজেদের মধ্যে কথা বলছিল। তো রোজি তখন অ্যাডওয়ার্ডের পেটে রক্ত দেখতে পায় এবং বলে আমার মনে হয় তোমার কিছু হয়েছে, আমার সাহায্য তোমার দরকার। আর এদিকে স্টানলি সুজিকে বলে দেখুন, যতজন নবাব বেঁচে রয়েছে এরা সবাই হচ্ছে নামের সিংহ, কিন্তু আমি খোলা শিকারী, আমি আপনাকে চিনি, আপনার সম্পর্কে সব জানি। আপনার বাবা আপনার জন্য যে বিজনেস দাঁড় করিয়েছে তা প্রশংসার দাবিদার, কিন্তু আমার মনে হয় আপনার পার্টনারের প্রয়োজন, বিশেষ করে আমার মতো একটা পার্টনারের। আপনি যদি আপনার বিজনেস ঠিক মতো রাখতে চান তাহলে আপনাকে পদ্ধতি বদলাতে হবে, মানে বুঝতেই পারছে এখানে সবাই মাল আর কি। তো সুজি তখন চিন্তা করে বলে ঠিক আছে, আমি পরে জানাবো, চিন্তা করে বলবো। আর তারপর স্টানলি বলে ওই $10 মিলিয়ন ঘড়িটা আপনার জন্য আমি গিফট হিসেবে রেখেছি, যার সময় নিয়ে যাবেন। বাট সুজি তখন ওই 10 মিলিয়নের গিফট রিজেক্ট করে দেয়। তো যাই হোক, এরপর সুজি অ্যাডওয়ার্ডকে খুঁজে বের করে আর সে দেখতে পায় রোজি ওর পেটে ব্যান্ডেজ করছিল, বাট এটা দেখে ওর মনে হয় যে ডালমেকুস কালা হয় এবং সে রোজিকে খোটা দেয়। বাট তখন রোজি এটা বলে চলে যায় তার মানে তোমার মতো একটা মেয়ের জন্য এই গুলিটা লেগেছে। বাট অ্যাডওয়ার্ড তখন বলে ব্যাপারটা হয়েছে কি, আমি পাসপোর্ট আনতে গিয়েছিলাম আর এখন আমাকে একটা খুন করতে হয়েছে, আর ফিলিসকে আমি ওই লোকেশনে পাঠিয়েছি এবং এমন ভাবে জিনিসটা সাজাতে বলেছি যাতে গোসপেল যখন লোকজন পাঠাবে জেত্রোকে খুঁজতে ওর বাসায়, তাদের মনে হবে যে সেই ওর লোককে মেরেছে আর তারপর এখান থেকে পালিয়ে গিয়েছে। তো সুজি বলে বাহ, অনেক ভালো একটা ব্যাপার, একজনের প্রাণ বাঁচাতে গিয়ে আরেকজনকে খুন করে এসেছো, মানে তুমি জেত্রোকে মারবে না, জেত্রোকে অস্ট্রেলিয়া পাঠাবে, ওর মারতে ময় লাগছে, আরেকজনকে আমি নিজেই মেরে এসেছো। তো যাই হোক, এরপর সুজি করে কি এডওয়ার্ডকে তার প্রাসাদে ড্রপ করতে যায় আর পরের দিন গসপেল আবারও সেখানে আসে এবং সে বন্দুক সাথে করে নিয়ে অ্যাডওয়ার্ডের সাথে দেখা করে এবং বলে আমি আমার ভাইয়ের গাড়ি একটা নৌকার পাশে পেয়েছি আর সেখানে আমি তার ফোনে তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার মেসেজও পেয়েছি, আর মনে হচ্ছে আমার ভাইটা নিজেই ভিডিও করেছে, বাট ডান্স দেখে মনে হয়নি তোমার বড় ভাই নিজের মন থেকে
নাচটা নেচেছে। বাট তোমার বলা কাহিনীও সত্য মনে হচ্ছে। আমার কাছেও মনে হয় যে জেত্রই টাকাটা নিয়ে পালিয়েছে, কিন্তু আমি তাকে খুঁজে বের করবো, অবশ্যই খুঁজে বের করবো। কিন্তু আসল কথা হচ্ছে যে বন্দুক দিয়ে আমার ভাইকে মারা হয়েছে, এটা তো 100 বছর আগের নবী বন্দুক, খুবই রেয়ার, অ্যান্টিকেটের দাম প্রায় 3-4 কোটি টাকার মতো। এই বন্দুক জেত্রোর কাছে কই থেকে আসলো? তো এডওয়ার্ড তখন বলে বন্দুকটা আসলে আমাদের, হতে পারে জেত্রো যার সময় চুরি করে নিয়ে গিয়েছিল। তো গোসপেল তখন বলে হ্যাঁ আমার কাছেও তাই মনে হচ্ছে, আর এই কারণে এই বন্দুকটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তবে এখন আমি এই বন্দুকটা নিয়ে যাচ্ছি, বুঝেছো, কারণ আমার ভাইয়ের খুনিকে বের করে এই বন্দুক দিয়ে আমি গুলি করে মারবো। তো এই কথা বলে গোসপেল সেখান থেকে চলে যায়। আর এদিকে সবার তো মনে করো যে 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, এরপর এডওয়ার্ড করে কি ওর ভাইকে বেসমেন্টে বানানো ওই মনে করো যে গাজার ফ্যাক্টরি বা কোকেন ফ্যাক্টরিতে নিয়ে যায়, যেটা দেখো ওর বড় ভাইয়ের চোখ তো বড় বড় হয়ে যায় যে শালার আমাদের গোডাউনে এত মাল, মানে ও তো বড় ধরনের গাঁজাখোর আর কি। গাঁজাখোর বললে ভুল হবে, এত বড় লোক মানুষ গাঁজা খেয়ে আর কয় টাকা ফুরাবে, হতে পারে কোকেন খোর বা আরো দামি কোনো একটা জিনিস। তো যাই হোক, এর পর দিন এডওয়ার্ড করে জেত্রোকে একটা শিপ দিয়ে অ্যাপস্টলে পাঠিয়ে দেবে। আর তারপর জেত্রো চলে গেলে এডওয়ার্ড সুজিকে বলে আমার মনে হয় এখন আমি তোমার বাবার সাথে দেখা করতে পারি, আমাদের বিষয় নিয়ে কথা বলতে হবে। তো আমরা জানতে পারি সুজির বাবা জেলে ছিল, আর এটা একটা খেলনা জেলের মতো, মানে সরকারি জেলে রয়েছে কিন্তু তার এত পাওয়ার যে এখানে সে একটা ওই নবাবী স্টাইলের সুযোগ সুবিধা ভোগ করে। তো এডওয়ার্ডের বিশ্বাসই হয় না যে জেলও এরকম হয়। তো যাই হোক, এর নাম হচ্ছে ববি গ্লাস। তো ববি গ্লাস এডওয়ার্ডকে জিজ্ঞাসা করে তো নবাব সাহেব কি জন্য এখানে এলেন? তো এডওয়ার্ড বলেন আমার বাবার সাথে আপনার যে ডিলটা হয়েছিল সেই ডিলটা আমি নতুন করে করতে চাই এবং আরো ভালো একটা প্রস্তাব এনেছি। বাট সুজি তখন বলে তুমি তো জাস্ট আমার বাবার সাথে দেখা করতে চেয়েছিলে, দেখা করার মিটিং ছিল। কিন্তু ববি গ্লাস থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে কি বলতে চান নবাব সাহেব? এডওয়ার্ড তখন বলে আমি চাই 1 বছরের মধ্যে আপনি আমার প্রপার্টি খালি করে দিন, আপনাদের সাথে ডিল আমার ক্যান্সেল। মানে চিন্তা করো, সুজির মতো একটা ডেঞ্জারাস মেয়ের পাশে রয়েছে, ওই ওকে শতকল হেল্প করছে, বাট সুজিকে এখনো খেপিয়ে দিচ্ছে। তবে তারপর আমরা দেখি সুজির মাথা খুব ঠান্ডা। সুজি বলে আমার বাবার সাথে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি। কিন্তু এডওয়ার্ড তখন বলে দেখো আমরা যা শান্তিতে বাঁচতে চাই, যাতে অন্য কারো জীবন না চলে যায়, তোমাদের যেহেতু এত ডেঞ্জারাস বিজনেস রয়েছে এর মধ্যে আমি জড়িয়ে থাকতে চাই না। বাট সুজি তখন বলে আমরা বিজনেস করি, আমাদের কাজ মানুষ মারা না, বাট তুমি অলরেডি মানুষ মেরে ফেলেছো। তো সুজি এই দিকে তো এই কথা বললো, বাট অন্যদিকে কি হয়েছে জানো? অন্যদিকে আমরা দেখি যে শিপে জেত্রো নামের ওই ছেলেটা অস্ট্রেলিয়া যাচ্ছিল, ওই টমাসের অ্যাসিস্ট্যান্ট যাকে এডওয়ার্ড বাঁচাতে চায়, ওই শিপের মধ্যে ফিলিপস রয়েছে। এর মানে সুজি জেত্রোকে ডাইরেক্ট কেল্লা ফতে করে দিয়েছে যাতে তথ্য বাইরে বের না হয়, সুজিরা কোনো ঝামেলায় পড়ে। আবার এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে জেত্রোর কাছে কিন্তু 2 মিলিয়ন পাউন্ড ছিল, যেটা এডওয়ার্ড দিয়ে দিয়েছিল ওকে। সেই 2 মিলিয়ন পাউন্ডও কিন্তু আবার সুজির কাছে চলে এসেছে। আর এখানে এই সিরিজের প্রথম 2টা এপিসোড শেষ হয়ে যায়। তো সিরিজের মাত্র 2 এপিসোডেই বুঝতে পেরেছো যে কেমন ডেঞ্জারাস একটা সিরিজ, এবং প্রতিটা পর্ব তোমাকে টান টান উত্তেজনায় রাখবে। মানে এই এডওয়ার্ডকে কিন্তু এতক্ষণ সুজি হেল্প করেছে, বাট এখন কিন্তু এডওয়ার্ড সুজির পেছনে লেগেছে। আর সুজি যদি কারো পেছনে লাগে ব্যাপারটা কেমন হতে পারে, এডওয়ার্ড হ্যান্ডেল করতে পারবে কি না পারবে, এটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্টে অবশ্যই লিখতে হবে যে এটার পরের 2টো পর্ব আনেন, তাহলে আমরা পরের 2টো পর্ব আনবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।